ভারতে 2026-এর 31শে মার্চের মধ্যে আপনাদের নিকেশ হবে সমূলে। যদি গণতান্ত্রিক স্পেয়ার থেকেও আপনাদের নির্মূল করতে হয় সেটাও করবে জনগণ। আমার কাছে পড়ে আছে, কিষাণজি লিখছে প্রকাশ্যে, সেই লেখা জনগণের কাছে আসছে, পড়ছে জনগণ। এই লেখাগুলো আসতো, তিনি প্রকাশ্যে বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে, মানে তখন বিরোধী নেত্রী মমতা ব্যানার্জিকে তিনি মুখ্যমন্ত্রী দেখতে চান। ওবিসি এ দেখবে আদালত, আরজি কর দেখবে আদালত, চাকরি চুরি দেখবে আদালত, প্রাইমারি চাকরি চুরি আদালত, রেশন দুর্নীতি আদালত, আপনার দেখবে আদালত, ডিএ মামলা আদালত। আরে আদালত চালিত সরকার এ রাজ্যের মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস, বুঝুন। তারা খালি জনগণের ট্যাক্সের টাকায় লুটে পুটে খাবে, জুটিতে লুটিপুটি খাবে, কখনো অপা ঘপা, কখনো অন্য জুটি। খাটের তলায় কখনো পাবেন 50 কোটি টাকা, 11 কেজি সোনা। এটাই হচ্ছে এদের কাজ, আর সবটা চলবে আদালতের নির্দেশে। আগামীতে প্রশ্ন আসবে, আইএস WBCS পরীক্ষার জিকে প্রশ্ন, বলুন তো আদালত চালিত একটি সরকারের নাম, এক কথায় টিক দেবেন পশ্চিমবঙ্গ। এটা আসতে চলেছে বা এসে গেছেই হয়তো, আমার জানা নেই, আপনি জানলে জানাবেন আমাকে। আমার একটাই প্রশ্ন, বিরোধী দলনেতা যদি একটা ধর্মীয় অনুষ্ঠানও সনাতনী হিন্দুদের জন্য করেন, তাকে পারমিশন নিতে হাইকোর্টে। টিবুরিবাল আইনজীবী একজন মানবাধিকার সমাজকর্মী, তিনি মুর্শিদাবাদের হামলা অধ্যুষিত এলাকায় গিয়েছিল হাইকোর্টের পারমিশন নিয়ে। আর আজকে এই শহরের বুকে এরা বুকের পাটা কোথায় পায় আপনি বলুন? পায় কেন জানেন? ভারতবর্ষের এতগুলো রাজ্যের মধ্যে কোথাও এই ধরনের মাওবাদী, হিংস্র, মানবতার শত্রু, দেশদ্রোহী মাওবাদী অতিবামীয়দের রাষ্ট্রের ফোর্স যখন মেরে বদলা নিয়েছে, তারপরে কোথাও মিছিল বেরিয়েছে? শুধু পশ্চিমবঙ্গে বেরিয়েছে। কি করে পুলিশ পারমিশন দিল? চাকরিহারারা একটা মিছিল বের করুক তো, হাইকোর্টের পারমিশন নিতে হয়। চাকরিহারাদের ওইখানে গিয়ে ধর্ণা করে বসে আছে বলে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছে রাজ্যের কিছু পেয়াদা, তৃণমূলের কিছু নেতা, তখন জনস্বার্থে মামলা করতে হয়। একটা জায়গায় এদের মিল আছে, অদ্ভুত মিল। এরা চরম পরিমাণে ভারত বিরোধী। ওইখানে বিপ্লব করতে পারলেন না তারা, কারণ ওখানে তো দেওয়ালে লেখা হচ্ছে, একটা দুটো হিন্দু ধর, সকাল বিকাল নাস্তা কর, আমিন ভালো, জমিন ভালো, ভালো শহর ঢাকা, তার চাইতে ভালো রে ভাই হিন্দু পল্লী ফাঁকা। এটা তো কমরেডরা জেনে ফেলেছে, নে ছুট পালা। আমি আপনাকে পরিষ্কার বলছি যে এই মাওবাদীদের সম্পর্কে আপনি কিছু খণ্ডচিত্র তুলে ধরলেন। মাওবাদীরা কতটা নৃশংস আপনি ভাবুন। সেই সময় বামেদের সময় লালগড়, তাদের 34 বছরে উন্নয়ন হয়নি, সেই সুযোগ নিয়ে মাওবাদী নামক একটি এক্সট্রিমিস্ট পলিটিক্যাল পার্টি ওখানে ঢুকলো। আমরা জানি একাধিক আদিবাসী মানুষকে মেরে খুন করে তারা কি কায়দায় মেরেছে। শুধু আদিবাসী নয়, সেখানকার সিপিএমের বহু ক্যাডাররা দেশের মানে, হ্যাঁ এরা আমাদের দেশের ভেতরের মানুষ, তাদের জন্য সংবিধান যতটা আমাদের জন্য সংবিধান সব মানছি। কিন্তু এরা যখন খুলমখচির মতন এ দেশের নাগরিকদের মারে, তারা নিরাপত্তারক্ষী হতে পারে, এ দেশের নেতা হতে পারে, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী হতে পারে, তাদের যখন মারে, তুলে নিয়ে গিয়ে বলি দেয় নির্মমভাবে। সালকো সোরেনের নাম আপনারা শুনে থাকবেন ইতিহাসে, তাকে মেরে তার বডি ফেলে রেখেছিল যতদিন না তার মধ্যে পচন ধরতে পারে। কেউ তুলতে যাওয়ার সাহস পায়নি, কেউ না। বহু নিরাপত্তারক্ষীকে তুলে নিয়ে গিয়েছিল সিপিএমের রাজত্বের শেষ দিকটা মাওবাদীরা, তাদের বডি আজ অবধি তাদের পরিবার পায়নি। তখন এই রাজপথে এরা বেরোয় না যে মাওবাদীদের সহবত শেখাতে, যে ওরাও তো নাগরিক, ওদেরও তো রাইটস আছে ভারতবর্ষে, ওরা তো পেটের দায়ে চাকরি করতে গেছে, মাওয়িস্ট এলাকায় চাকরি করতে গেছে, তো তাহলে ওদের কি দোষ? ওরা তো রাষ্ট্রের অর্ডারে তাদের পেট চালাতে বেতনভোগী সোলজার হয়ে গেছে মাওয়িস্ট এলাকায় দমন করতে। আমার প্রশ্নটা হচ্ছে, যদি রাষ্ট্রের এই ধরনের অ্যাক্টিভিটিতে মনে হয় মানবাধিকার খর্ব হচ্ছে, এপিডিআর বা
আচার্যদের মতন শহরে নকশাল যারা বসে আছে, বা আরও আড়ালে আবডালে মুখোশ পরে বসে আছে, সোনো পাউডার মেখে সুন্দর গণতান্ত্রিক কথা বলছে, কার্যত এদের খুনকে জাস্টিফাই করছে, তাদের কাছে আমার বিনীত প্রশ্ন, তাহলে আপনারা ওই সময়টা কোথায় থাকেন যখন এই রাওয়েরা, এই নকশাল নেতারা যখন পুলিশ কর্মীকে মেরে তার পেট কেটে, তার মৃতদেহের পেট কেটে একাধিক গুলি ঢুকিয়ে, বিস্ফোরক ঢুকিয়ে পেট সেলাই করে ফেলে রাখে এই কারণে যে তার বডি যখন রিকভার করতে আসবে অন্য ফোর্সেরা, রাষ্ট্রের চালিত সে ফোর্স, তখন তারাও যেন উঠতে পারে, আরও কিছু লোককে মারতে পারে। যে আদিবাসীদেরকে আপনারা ইকোনমির মুক্তির কথা বলছেন, আর্থিক মুক্তির দিশা দেখানোর কথা বলছেন, যখন এই আদিবাসী সালকো সোরেনদের তুলে নিয়ে গিয়ে নির্মম হত্যা করে জঙ্গলে ফেলে রাখেন, বডি খুঁজে পাওয়া যায় না, তখন আপনার এই শহরের নকশালরা কি এখানে করে অসহ্য পালন করে রাজপথে? আমার প্রশ্নটা অন্য জায়গায়। রাষ্ট্র, ভারতবর্ষের এতগুলো রাজ্যের মধ্যে কোথাও এই ধরনের মাওবাদী, হিংস্র, মানবতার শত্রু, দেশদ্রোহী মাওবাদী অতিবামীয়দের রাষ্ট্রের ফোর্স যখন মেরে বদলা নিয়েছে, তারপরে কোথাও মিছিল বেরিয়েছে? শুধু পশ্চিমবঙ্গে বেরিয়েছে। কি করে পুলিশ পারমিশন দিল? চাকরিহারারা একটা মিছিল বের করুক তো, হাইকোর্টের পারমিশন নিতে হয়। চাকরিহারাদের ওইখানে গিয়ে ধর্ণা করে বসে আছে বলে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছে রাজ্যের কিছু পেয়াদা, তৃণমূলের কিছু নেতা, তখন জনস্বার্থে মামলা করতে হয়। আর আজকে এই অতিবামীয় শহরের নকশালরা, মানবতার বিরোধী দেশদ্রোহীরা যখন রাজপথে একটার পর একটা মিছিল করে বলে সিন্ধুর জল আটকালেন কেন, একটাবার বলার সাহস পায় না চীন কেন ব্রহ্মপুত্রে বাদ দিল, একটাবার প্রশ্ন করতে পারে না কেন 8 দশক ধরে পাকিস্তানের মদতপুষ্ট ধর্মীয় সন্ত্রাসবাদী মৌলবাদীরা ভারতের নিরীহ মানুষকে মারছে, ধর্ম চিনে সিঁদুর দেখে মারছে, প্রশ্ন করে এরা? এই মানুষগুলো মিছিল করার পারমিশন কোন পুলিশ দিয়েছে? যদি পুলিশের পারমিশন না নিয়ে এরা মিছিল করে থাকে, এখনও আপনার কাছে খবর আছে, আপনি তো ওখান থেকে ফিরলেন, একজনকে অ্যারেস্ট করেছে। আপনি যান একটা বিরোধীরা মিছিল করুক, কী হারে পুলিশ লাঠি পেটায়, কী হারে মাস্টারমশাইগুলোকে মেরেছে। আজ নয়, একাধিক জায়গায়, ইভেন নাগরিক সমাজ, এখানে একটা স্ট্রিট কর্নার করতে গেলে হাইকোর্টে যেতে হয়, মমতা স্পেস দেয় না। আমি নিজে আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, বিরোধীরা তো প্রশ্নই ওঠে না। বিরোধীরা কোনো মঞ্চ, কোনো ইভেন্ট, বিরোধী দলনেতা যদি একটা ধর্মীয় অনুষ্ঠানও সনাতনী হিন্দুদের জন্য করেন, তাকে পারমিশন নিতে হাইকোর্টে। টিবুরিবাল আইনজীবী একজন মানবাধিকার সমাজকর্মী, তিনি মুর্শিদাবাদের হামলা অধ্যুষিত এলাকায় গিয়েছিল হাইকোর্টের পারমিশন নিয়ে। আর আজকে এই শহরের বুকে এরা বুকের পাটা কোথায় পায় আপনি বলুন? পায় কেন জানেন? এই রাজ্যের সরকার এদেরকে মদত দেয়। আমি উদাহরণ দিচ্ছি, আপনি বলবেন প্রমাণ কি? 11য় ক্ষমতায় আসার আগে জঙ্গলমহলে আর্কাইভ চেক করুন, ছত্রধর মাহাতো আর কিষেনজি বড় মাওবাদী নেতা, এদেরই পূর্বসূরীয়, এদের তো উত্তরসূরি, কিষাণজির উত্তরসূরি তো এরা। এই যে একটা পর একটা খুন হচ্ছে, এদের স্থলাভিষিক্ত হয়েছে। কিষাণজি প্রকাশ্যে প্রেস কনফারেন্স করেছিল। আপনি যদি চান, আমাকে একটু সময় দিলে আমার কাছে কিষাণজির লেখা আজ বিকাশ নামক একটি পত্রিকা বেরোতো রাজ্যে, বেশি দিন চলেনি, তার বহু লেখার কাঠিন আমার কাছে পড়ে আছে। কিষাণজি লিখছে প্রকাশ্যে, সেই লেখা জনগণের কাছে আসছে, পড়ছে জনগণ। এই লেখাগুলো আসতো। তিনি প্রকাশ্যে বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে, মানে তখন বিরোধী নেত্রী মমতা ব্যানার্জিকে তিনি মুখ্যমন্ত্রী দেখতে চান। এরই আরেক সাগরেদ গণতন্ত্রের মুখোশ পরে ছত্রধর মাহাতো একের পর এক জঙ্গলমহলে খুন করেছে গরিব আদিবাসী এবং সিপিএমের নেতাদের। এবং আপনাকে আরও উদাহরণ দিচ্ছি, ছত্রধর ওখানকার তৃণমূলের নেতা, শুধু নেতা নয়, ছত্রধর নিজে ওখানকার জেলা স্তরের বড় নেতা হয়েছিল। শুধু তাই নয়, জ্ঞানেশ্বরী দুর্ঘটনা যে সাবোটাইজ করেছিল এই ছত্রধর, বহু লোক মারা গিয়েছিল, বহু আর্মি মারা গিয়েছিল। এই মাওবাদীদের তোষণকারী, মাওবাদীদের ভালোবাসার পীড়িতের লোকটি যে ক্ষমতায় বসে আছে রাজ্যে, তিনি তো দেবেন মাওবাদীদের পৃষ্ঠপোষকতাকারী সহানুভূতিশীল শহুরে নকশালদের মিছিল করতে। এপিডিআরকে, সিপিআইএমএলকে, টু সাম এক্সটেন্ট সিপিআইএমের কিছু লোককে দিবেন, সিপিআইকে দেবেন, তৃণমূলের মধ্যে লুকিয়ে থাকা নকশালপন্থীগুলোকে। ফলে এরা যে এদের ভোট ব্যাংক,
কারণ ভোটের সময়ে এরা নো ভোট টু অমুক, নো ভোট টু তমুক এই স্লোগানগুলো দেয়, দিয়ে ভোটটা কেটে মমতা ব্যানার্জিকে অক্সিজেন যোগায়। তাই মমতা এদের কথা ভাবছে। স্যার, আমি একটা বিষয়ে বুঝতে পারলাম না, যে আমি এক্ষুনি ওই কভারেজ থেকে এলাম যে এপিডিআর সেখানে একটা সভা করেছে, স্ট্রিট কর্নার করেছে, যেটা আপনি এক্ষুনি বললেন যে একটা বিরোধী দলের যদি ছোটো একটা স্ট্রিট কর্নার করতে হয় তাহলেও হাইকোর্টে দৌড়তে হয়। অভয়া মামলাতে যখন অভয়ার জন্য বিচার চেয়ে পথে নেমেছিল সবাই, তাদেরকেও হাইকোর্টে দৌড়তে হয়েছিল, কারণ পুলিশ যাকে জায়গা দিচ্ছে না, পুলিশ যেতে দিচ্ছে না, এমনকি গার্ডরেল দিয়ে কন্টেনার দিয়ে আটকে দেওয়ার অবস্থাও আমরা দেখতে পেয়েছি। সেখানে দাঁড়িয়ে রাষ্ট্রবিরোধী কথাবার্তা বলছে, রাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি বিষোদ্গার করছে, সেই রকম মাওবাদীদেরকে নিয়ে এখানে স্ট্রিট কর্নার করতে পুলিশ দিয়েছে এবং পুলিশ বসে বসে সেই গল্প শুনছে, সেই ভাষণ শুনছে। আমার বক্তব্য হচ্ছে, মাওবাদীদের নিয়ে এতটা প্রেম কিসের? মাওবাদীরা তো আসলে আতঙ্কবাদী, মানুষ খুন করছে, তাদের প্রতি বামপন্থীদের এত কিসের ভালোবাসা? না, বাম, অতিবাম, সতীবাম, বিধিবাম, নীতিবাম, যত ধরনের বাম পৃথিবীতে আছে, ভূভারতে আছে, সব বামের আশ্রয়স্থল এই পশ্চিমবঙ্গ। কেন? দেখুন, সিপিএম তাদেরই অঙ্গচ্ছেদ করে আল্ট্রা লেফট এরা তৈরি হয়েছে, তার একটা ভালোবাসা থাকবে যতই সংসার ভেঙে যাক। এসইউসিআর থাকবে, সিপিআইএমএল তো থাকবেই, এপিডিআর তাদের ডটার অর্গানাইজেশন থাকবেই। আমি এই থাকবো, ভালোবাসাগুলো মাঝে মধ্যে উতরে পড়ে, ভালোবাসা তো যতই লুকোতে চান কাঁঠালের আটা বেরিয়ে যায়। আপনি এ রাজ্যের সরকার, আসীন সরকার, তারা তো মাওয়িস্টদের থেকে নয়, তারা তো সিপিআইএমের কোনো অর্গানাইজেশন নয়, সিপিআইএমএলেরও নয়। তাই তারা কেন চুপিসারে দেখছে এগুলো? মমতা ব্যানার্জি তো নিজে বারবার বলেন অভ্যন্তরীণ সংকটে, অভ্যন্তরীণ রাজনীতির স্থিতাবস্থায় মাওয়িস্টরা একটা চরম থ্রেট। ইভেন ক্ষমতায় আসার পরে, ঠিক আছে, বাঙালি জীবনে একটা কথা প্রতিষ্ঠিত হয়ে গেছে, অক্সফোর্ড ডিকশনারিতে উঠে যাবে, কাজ করলে কাজী, কাজ ফুরোলে কিষাণজি। তাই তো মমতা ব্যানার্জি তো সেটাই পলিটিক্যাল কৌশল নিয়েছিল। কিষাণজিকে কাজের আগে ব্যবহার করলেন, কাজ ফুরিয়ে তিনি মুখ্যমন্ত্রী হলেন, কিষাণজির স্বপ্ন পূরণ হলো, কিষাণজি ডিসাও ছত্রধর জেলে আর কিন্তু নেই। কিন্তু মাঝে মধ্যে এই অস্ত্রটাকে তাকে বের করতে হয়, কারণ মাথায় রাখবেন এই অস্ত্রটা তাকে ভোটে ডিভিডেন্ড দেয়। শুধু ডিভিডেন্ড দেয় না, মাওবাদী এই আলট্রা লেফট বিভিন্ন নামেই হোক না কেন, তারা তার ভোল পাল্টে, মুখোশ পাল্টে, শহরে বলুন, গ্রামে বলুন, প্রান্তিক আদিবাসী এলাকায় বলুন, যেখানে বলুক, এরা কিন্তু বিভিন্ন এই রাজনীতির দলগুলোকে, সিপিআইএম, সিপিআই, এসইউসিআই কিংবা তৃণমূল কিংবা মানে আমি জানি না কংগ্রেসেরও কি এর থেকে সুবিধা নেওয়ার কিছু আছে কিনা, আমার মনে হয় না, যদি থাকে প্রমাণ বেরোলে একদিন বলবো। এরা কিন্তু বিভিন্নভাবে এদের বেনিফিট দেয়, কখনো পলিটিক্যাল বেনিফিট দেয়, কখনো সোশ্যাল বেনিফিট দেয়, কখনো ইকোনমিক্যাল বেনিফিটও দেয়। তা না হলে রাজ্যের, যেখানে ভারত সরকার তার নীতি নির্ধারণে বলছে অভ্যন্তরীণ সংকট, এই মাওয়িস্টরা, এই আলট্রা লেফটরা, অতিবামীয়রা আন্তর্জাতিক মঞ্চে একাধিক এইপির আমি আপনাকে দেখালাম, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশন অফ ইকোনমিক অ্যান্ড পিস, যাদের সংস্থা অন্তত রিপোর্ট করেছে, তারপরে মমতা ব্যানার্জি তাদেরকে এখানে কী করে পারমিট করে? এটা একদম আপনাকে এটা পয়েন্ট করতে হবে। আপনি একটা তথ্য চমকে যাবেন, 1947 সালের থেকে আজ অবধি ভারতের সাথে চীন এবং পাকিস্তানের এবং 71-এ বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় যে যুদ্ধটা, এতগুলো যুদ্ধে যত সেনা মরেছে তার কয়েক গুণ, আমি বলছি 10 to 20 টাইমসের বেশি হয়তো হবে গুণ সেনা মারা গেছে মাওয়িস্ট এই আলট্রা লেফট নকশালদের হামলায়। এই যে একটা সাংঘাতিক যে দলগুলো বলে বন্দুকের নল ক্ষমতার উৎস, লড়াই করে বাঁচতে চাই, তাদের যদি বিভিন্ন ধরনের উইংসগুলো কখনো সিপিআইএম নাম নিয়ে, সিপিআই নাম নিয়ে, এসইউসিআই নাম দিয়ে গণতান্ত্রিকভাবে ভোল পাল্টে, মুখোশ পাল্টে সংসদীয় গণতন্ত্রে প্রবেশ করবে, আরেকটা উইংস গিয়ে জঙ্গলে জঙ্গলে আদিবাসীদের মারবে, এই করে তারা এক্সিস্টিং পলিটিক্সে কিন্তু তারা বেঁচে আছে এবং তাদেরকে বাঁচিয়ে রাখছে। কখনো আমার আপনার মতন শহরে মাছ ভাত খাওয়া, হাত ডুবিয়ে
ভোগবাদকে পুরোপুরি আষ্টেপৃষ্টে জড়িয়ে নিয়ে জীবনযাত্রা নির্বাপিত করা এবং মাঝে মধ্যে এই মাওয়িস্টদেরকে মদত দেওয়া আর্থিক এবং সামাজিক বা পলিটিক্যালি মিছিল টিছিল করে, আর তৃণমূলের মতন দলগুলো এরা মদত দেয় বলেই কিন্তু একে নির্মূল করা যাচ্ছে না। এই তো আপনি দ্বিচারিতা নয়, বহুচারিতা। এই যে আমি নামগুলো বলছিলাম, সিপিআই, সিপিআইএম, মাও, নকশাল, অতিবাম, হালকা বাম, বিধি বাম, গাঢ় বাম, টুস্কি বাম, চুস্কি বাম, তারপরে মিটু বাম, লেলিন শেখাতে গিয়ে ফ্ল্যাটের ভিতরে বাম। এই বামেরা যখন ভরে গিয়ে একটার পর একটা মুখোশ খুলে আপনাকে বিভ্রান্ত করবে, তখন মনে হয় পাকিস্তানের বা বাংলাদেশের মৌলবাদীরা যে পক্সি ওয়ার ছায়াযুদ্ধটা করে তার চাইতেও ভয়ানক এই যুদ্ধগুলো। কারণ এই যুদ্ধগুলো আপনি আইডেন্টিফাই করতে পারছেন না, মানুষ বিভ্রান্ত হচ্ছে। আপনাকে একটা অর্ডার দেখাই, গতকাল কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া একটা করেছে, কন্ডেম লেটার বের করেছে, আপনি বোধহয় এটা দেখেছেন, যেই লেখায় তারা সিপিআই condemns the extrajudicial killing of Maoist leader and Adivasis in Chhattisgarh. আমার প্রশ্ন, কমরেড লেলিন শেখানো ফাঁকা ফ্ল্যাটে লেলিন শেখানো বন্ধ হলে একটা কথা শুনবেন, যে এই এক্সট্রাজুডিশিয়াল কিলিং শব্দটার মানে কি। যখন আপনারা শাসকে ছিলেন তখন জঙ্গলমহল থেকে শুরু করে লালগড়, সেখানে একের পর এক আদিবাসী আপনাদের নেতাকে কিভাবে মারা হয়েছিল তার যদি পরিসংখ্যান নিয়ে বসি কমরেড, তখন একটাবার মনে হয়নি আপনাদেরই আরেক ভাই, যাকে এখন আপনারা মাঝে মধ্যে চিনতে পারেন না, আবার প্রয়োজনে এইসব কন্ডেম লেটার দিয়ে আবার চিনতে পারেন, তাদের বিরুদ্ধে একটা স্টেটমেন্ট তখন দিয়েছিলেন? আপনি কি একটা আমার স্টেটমেন্ট দেন যখন এরা অজস্র শিশুর কাছ থেকে তার পিতাকে নির্মমভাবে কেড়ে নেয়, ল্যান্ডমাইন বিস্ফোরণ করে আপনাদের দলের, আপনাদের বাম জোটের মুখ্যমন্ত্রী বিমান বসুকে যখন এরা 2008 সালে হামলা করেছিল, অটোমেটিক ল্যান্ডমাইন বিস্ফোরণ করেছিল, অল্পের জন্য বুদ্ধবাবু বেঁচে গেছিলেন, মনে আছে আপনার? সেই সময় আপনারা একটাবার আপনার বন্ধু, আপনার ভাই, আপনার সখা এই মাওয়িস্টদের উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন কমরেড, যে কি করছেন? আসলে কমরেড, যখন অন্যের গৃহদাহ দেখে কেউ হাততালি দেয় না, বড় হিংসায় কাতর হয়ে কোন দিন ওই গৃহদাহটা নিজের ঘরেও লাগে। আপনাদের 11 সালে ক্ষমতার শেষের দিকটায় বা 10-এ বা 8-এ বা 9-এ দীর্ঘ অনুন্নয়নের জন্য যখন মাওয়িস্ট সমস্যাটা জাঁকিয়ে বসেছিল লালগড় থেকে শুরু করে এন্টায়ার বেলপাহাড়ির ওই জোনটায়, তখন কিন্তু এই মাওবাদী আতঙ্কে, এই এক্সট্রিমিজম, এই আল্ট্রা লেফটদের খড়গ হাতে আপনাদের বলি হতে হয়েছিল, আগুন লেগেছিল আপনাদের ঘরে। আজকে আপনারা বিরোধী ক্ষমতায় আসতে গিয়ে এদেরকে তোষণ করছেন, রাজপথে দাঁড়িয়ে এদের জন্য হাউমাউ করে জল ফেলছেন, অথচ পেহেলগাঁয়ে এতগুলো 26টি লোক মারা যাওয়ার পরেও আপনারা স্টেটমেন্ট দেননি, বরং এদের শহীদ পরিবারের সদস্যদের কথা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এরা বাস্তবে সঠিক কথা বলছে তো? এই প্রশ্নগুলো তুলেছিলেন আপনারা। আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আবার সেই পুরনো ফর্মুলায় ফিরছেন, আবার সেই ধ্বংসাত্মক ফর্মুলায় ফিরছেন। 1 পয়সা ভাড়া বাড়ানোর জন্য যারা রাষ্ট্রের হাজার হাজার সম্পত্তি ধ্বংস করে ট্রাম পুড়িয়ে দেয়, যারা একটার পর একটা বিধ্বংসী আন্দোলন করে, তাদের আন্দোলন থেকে তো আমাদের একটা জিনিস স্পষ্ট, এটা ধারণ করেন কারণ আপনাদের অস্তিত্বের জন্য প্রয়োজনীয় এটা। কিন্তু আপনারা কিন্তু আপনাদের ফেলে আসা ডারউইনের সেই মিসিং লিঙ্কটা, যেটা এখন ভারতবর্ষে মাওবাদী নামে আছে, আগে ছিল জনযুদ্ধ গোষ্ঠী, তার আগে ছিল নকশাল নামে, তাদের যে ভুলতে পারেন না। অর্থাৎ গণতান্ত্রিক স্পেয়ারে আপনি খাওবাদীর ভূমিকা নেন, আর আপনারই দোসর ভাইটিকে মাওবাদী বলে সন্ত্রাস চালাতে বলেন। এই দ্বৈতচারিতা, দ্বিচারিতা বা বহুচারিতা এবং নিজেদের মধ্যে সামঞ্জস্য রেখে এই বহুচারিতা, এটা কিন্তু কমরেড বেশি দিন চলবে না। আপনারা কিন্তু জনগণের কাছে আইসোলেট হয়ে গেছেন, ধরা পড়ে গেছেন। তৃণমূল নেত্রী যতই আপনাদের অক্সিজেন দিয়ে শহরে নকশালদের বাঁচিয়ে রাখার চেষ্টা করুক না কেন, ভারতে 2026-এর 31শে মার্চের মধ্যে আপনাদের নিকেশ হবে সমূলে। যদি গণতান্ত্রিক স্পেয়ার থেকেও আপনাদের নির্মূল করতে হয়, সেটাও করবে জনগণ।
সেটাতে তো আর অস্ত্র দিয়ে হবে না, কিন্তু আপনাদের যারা এক্সট্রিমিস্ট, অর্থাৎ আপনার ভাই, আপনার উইংস, আপনার সহোদর, আপনার আরেকটি শাখা জঙ্গলে জঙ্গলে মানুষ খুন করে আর শহরে শহরে স্নো পাউডার মেখে এদের হয়ে কাঁদনি গায়, তাদের কিন্তু সর্বনাশের ঘণ্টি বাজতে চলেছে শেষের দিকটা তারা। স্যার, আমার প্রশ্ন হচ্ছে, যারা মাওবাদীদের সাপোর্ট করে বা এই জাতীয় মনোভাব পোষণ করে নিজেদের মধ্যে, তারা তো শেষ পর্যন্ত দেশদ্রোহী, তাই তো? দেখুন, এদেশের বাম রাজনীতির ধারাটা, সেটা অতি বাম বলেন, নীতিবাম, বিধিবাম বা সিপিআইয়ের মতন বাম, যাই বাম বলেন না কেন, ভাউতা বাম, ভুয়ো বাম, যাই বলেন, এরা না একটা জায়গায় এদের মিল আছে, অদ্ভুত মিল। এরা চরম পরিমাণে ভারত বিরোধী। আপনি যদি ইতিহাস ঘাটেন, দেখুন, আমি নিজেকে বিশ্বাস করি প্রাতিষ্ঠানিক বামপন্থী, কেউ যদি বামপন্থী হতে চায় সে তার আদর্শ জীবন দিয়ে বামপন্থী হতে পারে। তার জন্য প্রাতিষ্ঠানিক লাল ঝান্ডা নিয়ে আপনাকে সিপিআইএমের মতন ভাওতাবাজি, লেলিন শেখানো, ফাঁকা ফ্ল্যাটে গিয়ে লেলিন শিখতে হয় না বা শেখাতে হয় না। আমার প্রশ্নটা হচ্ছে, এদের ইতিহাস আপনি দেখুন, স্বাধীনতার আগের থেকে আজ অবধি ইতিহাস নিয়ে যদি বসেন, ওরা ভারতের স্বাধীনতাটাকেই স্বীকার করেনি। আচ্ছা, ওরা কি তাহলে এক্সট্রিম বিপ্লবী ছিলেন? একটা বিপ্লবী দেখান যারা সিপিআই বা সিপিএম করতো, নেই। বরং মানবেন্দ্র রায় থেকে ডাঙ্গের থেকে শুরু করে অদ্ভুতভাবে এরা ব্রিটিশদের কাছে মুচলেখা দিয়েই কিন্তু তার রাজনীতি গিয়েটা কিন্তু সাজিয়েছিল ডালিটা। আপনি খেয়াল করুন, স্বাধীনতার আগে সুভাষচন্দ্র বসুর মতো তো বড় বিপ্লবী এখানে কেউ নেই, সিপিআই সিপিএম বা ভারতবর্ষে কেউ নেই। হ্যাঁ, এরা যখন অবিভক্ত কমিউনিস্ট পার্টি, সেই সময় এরা প্রকাশ্যে বলেছিল যে সুভাষচন্দ্র বোস হিটলারের সাথে হাত মিলিয়েছে, তাই তিনি তেজর কুকুর। একটাবার বলেছিল। সুভাষচন্দ্র বসু কিন্তু সবার আগে নোংরটা দিয়েছিল তাদেরই বাবা স্ট্যালিনের বাড়িতে রাশিয়ায়, সোভিয়েত তাকে পাত্তা দেয়নি, তাই তাকে বাধ্য হয়ে শত্রুর শত্রু মিত্র হিটলারের কাছে যেতে হয়েছিল। কোনোদিন হিটলারকে তিনি পলিটিক্যালি পছন্দ করতেন না, মানতেন হিটলার মানবতার শত্রু, কিন্তু তার প্রয়োজন ভারতের মুক্তি, তাই তারই দ্বারস্থ হয়েছিল। এই বামেরা কি বলেছিল? তেজের কুকুর। আজও পিপুলস ওয়ার পত্রিকার সে কাটিংগুলো আপনি আর্কাইভে ক্লিক করুন, দেখবেন নেতাজি সুভাষচন্দ্র বসুর কী বিশ্রী বিশ্রী ছবি এঁকে তারা করেছে। শুধু তাই, এরা কাকে না আক্রমণ করেছে? রবীন্দ্রনাথ ঠাকুর বুর্জুয়া কবি। আচ্ছা, কাকে? বিবেকানন্দ, ও একটা ঠকবাজ, লম্পট। আচ্ছা, রামকৃষ্ণ মিগি রোগী। আচ্ছা, আম্বেদকর খুব গলায় গলায় আম্বেদকর পীড়িত দেখায়। আম্বেদকর জাত নেতা, এ আজাদি ঝুটা হে, আজাদি মানি না। আচ্ছা, বহু বর্ষিয়ান কমিউনিস্ট পার্টির নেতা স্বাধীনতার পরে ফ্ল্যাগটা ধরেনি, টাচ করেনি, এ আজাদি ঝুটা হে, লড়কে লেগা পাকিস্তান, লড়কে লেগা গোর্খাস্তান। জাতিসত্তার প্রতিষ্ঠার জন্য, জাতিসত্তার স্বীকৃতির জন্য মুসলিমদের পাকিস্তান দেওয়া দরকার, নেপালিদের গোর্খাস্তান দেওয়ার দরকার। স্বাধীনতার আগে 46-এ পার্টির প্রেরামে সেটা স্বীকৃতি পায় সিপিআই, তখন সিপিআইএম আসেনি, তখন রতনলাল ব্রাহ্মণ একজন অন্যতম নেতা সিপিআইয়ের, তার দলের আরেকজন পাহাড়ের নেতা এবং সম্ভবত অ্যাডভোকেট গোপাল মিস্ত্রি, তার নেতৃত্বে পাশ হয়েছে লড়কে লেগা গোর্খাস্তান। আজকে এরা জাতিসত্তার কথা বলে। এই যে বিভ্রান্তিকর দেশ বিরোধী একটি দল স্বাধীনতার আগের থেকে আজ অবধি চলছে, আজ অবধি তাদের কেরলে মুসলিম লীগ যারা ভারত ভাগ করতে মানে এতটাই সক্রিয় ছিল যে ভারতবর্ষে ক্ষমতা যখন ভাগ হয়ে গেল, তারা যখন পাকিস্তানে আসীন হলেন, ভারতবর্ষের সব রাজ্যই মোটামুটি মুসলিম লীগের নিশ্চিহ্ন হয়ে গেছে। কেরালায় এরা সরকার গঠন করেছে মুসলিম লীগেরই নাম ভাঙিয়ে, পরবর্তীকালে ধর্মীয় মৌলবাদী যে সংগঠনগুলো হয়েছিল তাদের সাথে। এবং 11 সালে ক্ষমতাচ্যুত হওয়ার পরে কেরালায়, পশ্চিমবঙ্গে শুধু নয়, কেরালায় ক্ষমতাচ্যুত হয়েছিল, তখন তাদের পার্টির আভ্যন্তরীণ রিপোর্ট যেটা প্রকাশিত হয়েছিল, দেখবেন এখনও আর্কাইভে খুঁজলে পাওয়া যায়, যে ইসলামিক মৌলবাদী সংগঠনের সাথে জোটবদ্ধ হয়ে তারা সরকার গঠন করেছিল বলে তাদের ওখানে পতন হয়েছে, মানুষ মেনে নেয়নি। কেরল সরকার বলেছে। সিপিআইএম এই যে নীতিহীন বামপন্থা, ভুয়ো বামপন্থা, ভুয়ো মার্ক্সবাদ চর্চা, ভুয়ো লেনিন মাও সেতুংয়ের চর্চা, এই দলটা কোনো দিন ভারতবর্ষের মূল স্রোতের রাজনীতি করেনি। এদের প্রথম পিতা ছিল কে? সোভিয়েত,
সোভিয়েত ভেঙে যাওয়ার পরে দ্বিতীয় পিতা হয়েছে চীন, কিউবায় পিকিংয়ে, চীনে, রাশিয়ার মস্কোয় ছাতা ধরে দাঁড়িয়ে থাকতো, ভর কটকটে রৌদ্র। কমরেড দাঁড়িয়ে আছেন কেন? না শুনলাম মস্কে বৃষ্টি হচ্ছে, মস্কোয়। ও তাই না? আপনার নেতা তো নেতাজি সুভাষচন্দ্র বসু নয়, আবার আপনার নেতা তো গান্ধীজি নয়, আবার আপনার নেতা তো আবার লেনিন, স্ট্যালিন। যারা করেন, যারা খুঁজে পান না ভারতের সনাতন, ভারতের সংস্কৃতিকে যারা গর্বের মনে করেন না, ভারতের স্বাধীনতাকে যারা ঝুটা মনে করেন, তারা ভারতের রাজনীতির অংশে আছেন শুধু আপনাদের বর্তমান বহুদলীয় ব্যবস্থায় মানুষগুলো তাদের রেখেছে বলে। এটা আমাদের সহনশীলতা, রাজনীতির সহনশীলতা, উদারতা। এটাই বাংলাদেশ পাকিস্তানে এই বাবুরা যারা পাকিস্তান চেয়েছিল, এই বাবুরা পাকিস্তানে থাকতে পেরেছে। আপনি দেখেন, বাংলার একটা নয় একাধিক পলিট ব্যুরোর সদস্য থেকে শুরু করে জ্যোতিবাবু কোথাকার? বাংলাদেশ থেকে পালিয়ে এসছে। শ্যামল চক্রবর্তী কোথাকার? সব বাংলাদেশ থেকে পালিয়ে এসছে। বিপ্লব সব এখানে করেছে। এখানে দরকার শ্যামাপ্রসাদ মুখার্জি অর্জিত এই ছোট্ট বাংলাটায় তাদের বিপ্লব করতে হবে। ওইখানে বিপ্লব করতে পারলেন না তারা, কারণ ওখানে তো দেওয়ালে লেখা হচ্ছে একটা দুটো হিন্দু ধর, সকাল বিকাল নাস্তা কর, আমিন ভালো জমিন ভালো, ভালো শহর ঢাকা, তার চাইতে ভালো রে ভাই হিন্দু পল্লী ফাঁকা। এটা তো কমরেডরা জেনে ফেলেছে। নে ছুট পালা, যত বিপ্লব করতে হবে এপারে উদ্বাস্তু মানুষগুলোর উপরে। আর ওখান থেকে যে উদ্বাস্তুরা এসে কখনো দণ্ডকারণ্যে, কখনো এসে মরিচঝাপিতে আশ্রয় নিয়েছিল বাঁচার জন্য, সেই নমশূদ্র পিছিয়ে পড়া মানুষগুলো, যাদের একটা বড় অংশ তাদেরকে চারিদিক থেকে ঘিরে ধরে, যাদের খাওয়ার জলে তাদের জমিতে লবণ জল ঢুকিয়ে দিয়ে খুঁচিয়ে মারো। ছিল বামপন্থী। এরা বলে দেশপ্রেমের কথা। আমি বাস্তবে সিপিএম সিপিআই এর অন্ধ বিরোধী নই, আমি রাজনীতির দল করি না, রাজনীতি নিরপেক্ষ। আমি ইতিহাসের চর্চার থেকে আপনাকে বললাম যে আজকে আপনারা এদের কথাতে আশ্চর্য হচ্ছেন কেন? স্বাধীনতার আগের থেকে আজ অবধি, শুনুন একটা কথা বলি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ, এদেশ থেকে সিপিআই এর ডেলিগেট গেছে সোভিয়েতে, ওরা তো তাই যান। স্ট্যালিন তখনও বেঁচে আছে। স্ট্যালিন নাকি রনেন সেনকে, তৎকালীন কমরেড রনেন সেনকে বলেছিল, আপনারা কেমন কমিউনিস্ট? দেশে কালে কমিউনিস্টরা তাদের দেশের বিপ্লবীদের পাশে থাকে, স্বাধীনতা সংগ্রামীদের পাশে থাকে। আপনারা নেতাজির অবমূল্যায়ন করলেন, তেজর কুকুর বললেন, এত অশ্লীল আক্রমণ করলেন, পাশে দাঁড়াতে পারলেন না। এমন পিছনে লাগলেন যে তৎকালীন কংগ্রেসও পর্যন্ত তাকে একাধিক ইস্যুতে আক্রমণ করলো, এবং নেহরু, তার প্রিয় বন্ধু নেহরু পর্যন্ত বলেছিল যে দেশে ফিরলে নেতাজিকে ফাঁসিতে লটকাবেন তিনি। তাই তো এই যাদের স্বরূপ, যাদের ইতিহাস, যাদের দুটো শব্দ, যাদের কেনা, যারা সত্য নিয়ে ফেলেছে ডিকশনারিতে, ঐতিহাসিক ভুল করব, ঐতিহাসিক ভুল স্বীকার করব, ভুল করব, ঐতিহাসিক ভুল স্বীকার করব, তাদের থেকে ইতিহাসবোধ শিখবো, তাদের থেকে দেশপ্রেম শিখবো না। শুধরে যান। এই দেশটা প্রত্যেকের, আপনাদের, ওই দেশের মানুষ আপনাদের 34টা বছর একটি রাজ্যে রেখেছে, ত্রিপুরাতে রেখেছে দীর্ঘদিন, কেরলায় রেখেছে, কারণ এখনও মনে করে আপনারা দেশের জন্য কিছু হলেও করবেন, কিন্তু আপনারা কিন্তু একের পর এক দেশ বিরোধী কাজ করে যাচ্ছেন। পৃথিবীর কোনো দেশ নেই যে দেশের আভ্যন্তরীণ গোলযোগ, বাইরের শত্রু আক্রমণ করলে ভেতরে উদ্ভূত একটা উগ্রপন্থার পাশে সে দেশের রেসপন্সিবল পলিটিক্যাল পার্টি দাঁড়ায়। এটা তো সোভিয়েত চীনেও হয় না। চীনও তো উরুগুয়ে মুসলিমদের তাদের ন্যূনতম রাইটসটা পর্যন্ত থাকতে দেয়নি। উরুগুয়ে মুসলিমদের কনসেন্ট্রেশন ক্যাম্পে রেখেছে, তাদের ধর্মীয় আচরণ পালন করার অধিকার নেই, তাদেরকে ধরে জোর করে চাইনিজীকরণ করা হচ্ছে। এটা নিয়ে তো কমরেডরা কিছু বলে না, শুনেছেন? যত রাগ ভারতের উপরে ওদের, ভারতের খাবে, ভারতের মুক্ত বাতাসে রাজনীতি করবে, ক্ষমতা আসীন হবে, জনগণকে মিথ্যাচার করবে, সুখে থাকবে, ছেলে মেয়েকে বিদেশে পাঠাবে, অন্যের ছেলেকে দিয়ে মঞ্চ বাঁধাবে, তারপরে লেনিন শেখাবে ফাঁকা ফ্ল্যাটে গিয়ে, তারপরে বলবে ভারত তেরে টুকরে হোঙ্গে, একটার পর একটা স্লোগান, এই স্বাধীনতা মানি না, এই আজাদি ছুটা হয়। তাদের থেকে শিখবো না। ওবিসি দেখবে আদালত, আরজি কর দেখবে আদালত, চাকরি চুরি দেখবে আদালত, প্রাইমারি চাকরি চুরি আদালত, রেশন দুর্নীতি আদালত, আপনার দেখবে আদালত, ডিএ মামলা আদালত। আরে আদালত চালিত সরকার
এ রাজ্যের মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস। বুঝুন, তারা খালি জনগণের ট্যাক্সের টাকায় লুটে পুটে খাবে, জুটিতে লুটিপুটি খাবে, কখনো অপা ঘপা, কখনো অন্য জুটি। খাটের তলায় কখনো পাবেন 50 কোটি টাকা, 11 কেজি সোনা। এটাই হচ্ছে এদের কাজ, আর সবটা চলবে আদালতের নির্দেশে। আগামীতে প্রশ্ন আসবে, আইএস WBCS পরীক্ষার জিকে প্রশ্ন। বলুন তো, আদালত চালিত একটি সরকারের নাম এক কথায় টিক দেবেন পশ্চিমবঙ্গ। এটা আসতে চলেছে বা এসে গেছেই হয়তো, আমার জানা নেই, আপনি জানলে জানাবেন আমাকে। আমার একটাই প্রশ্ন, সরকারটা একটা সাক্ষী গোপালের ভূমিকায় চলছে। চোর ছ্যাচরদের প্রশ্রয় দেওয়ার জন্য পুলিশ কাজ করছে, তাই সুপ্রিম কোর্টে হাইকোর্টে মামলা করে মুর্শিদাবাদের হিন্দু, ওখানকার সংখ্যালঘু হিন্দুরা জাস্টিস পাওয়ার জন্য ছুটতে হয়। পুলিশ কার্যত নির্বাক দর্শক থাকে। পুলিশ কাকে মারে? পুলিশের অতি সক্রিয়তা দেখা যায় নিরীহ কলমধারী, কলম নামক অস্ত্রধারী শিক্ষকদের উপরে ঝাঁপিয়ে পড়তে। এটাই এ রাজ্যের ভবিতব্য সত্য।